তাহলে কোথায় আঁকা? এই ম্যাপটা আসলে আঁকা আছে কিছু প্রাচীন গান, অদ্ভুত কিছু প্রথা আর হাজার হাজার বছরের পুরনো লোককথার উপর। আর সেই অদৃশ্য ম্যাপ ধরেই যদি একদল মানুষ ২৭০০ বছর পর নিজেদের দাবি করা একটা ঠিকানায় ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তখন তো মানে ভূগোল বা সীমানার সাধারণ ধারণাগুলোই পুরোপুরি প্রশ্নের মুখে পড়ে যায়। একদমই তাই। আজকের এই তথ্যানুসন্ধান বা গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা অবিশ্বাস্য যাত্রার একেবারে গভীরে যাব। হ্যাঁ, কারণ এই ঘটনাটা প্রমাণ করে যে একটা প্রাচীন বিশ্বাস কিভাবে হাজার হাজার মাইল দূরের বাস্তবতাকে বদলে দিতে পারে। জি, আমাকে সামনের আজকে উইকিপিডিয়া, জেরুজালেম পোস্ট, হিন্দুস্তান টাইমস আর জেএনএস বা জুইশ নিউজ সিন্ডিকেটের মতো বেশ কিছু সোর্স রয়েছে। আর এই সব সোর্স থেকে আমরা জানব ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং মিজোরামে বসবাসকারী একটা ক্ষুদ্র সম্প্রদায়ের কথা। যারা নিজেদের পরিচয় দেয় বনেই মেনাসে বা মেনাসের সন্তান হিসেবে। হ্যাঁ, আর আমাদের আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল কিভাবে একটা পুরনো লোককথা, ডিএনএর জটিল বিতর্ক আর ভূ রাজনৈতিক সংঘাত পেরিয়ে এই ২০২৬ সালের এপ্রিলে এসে হাজার হাজার মানুষ ইসরায়েলে একটা নতুন ঠিকানা খুঁজে নিল সেটা বোঝা। যারা তথ্যের গভীরে গিয়ে ইতিহাস আর বর্তমানের এই সমীকরণগুলো বুঝতে চান, আজকের এই আয়োজনটি মূলত তাদের জন্যই। একদম কোনো জটিল পরিভাষা ছাড়াই এই দীর্ঘ যাত্রার প্রতিটি পরত আমরা উন্মোচন করব। তো শুরুতেই সেই বনেই মেনাসেদের ব্যাপারে একটু ক্লিয়ার হওয়া দরকার। এরা আসলে কারা? মানে ঐতিহাসিক রেকর্ড থেকে যদি দেখি, ৭২১ খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয় সাম্রাজ্য যখন ইসরায়েলের উত্তর রাজ্য দখল করে নেয়, তখন ১০টি উপজাতিকে নির্বাসনে পাঠানো হয়েছিল। হ্যাঁ, ইতিহাসে ওই হারিয়ে যাওয়া উপজাতিদের কথা তো বেশ পরিচিত। ঠিক। আর এই বনে মেনাসেরা গভীরভাবে বিশ্বাস করেন যে তারা সেই হারিয়ে যাওয়া উপজাতিগুলোর একটি, মানে মেনাসে উপজাতির সরাসরি বংশধর। কিন্তু এত দীর্ঘ সময় ধরে তারা ভারতে এলো কিভাবে? তাদের বংশপরম্পরায় চলে আসা লোককথা অনুযায়ী এই দীর্ঘ ২৭০০ বছরে তারা কিন্তু এক জায়গায় থেমে থাকেননি। নির্বাসনের পর তারা পারস্য, আফগানিস্তান, তিব্বত আর চীন হয়ে দীর্ঘ একটা অভিযাত্রার পর ভারতের উত্তর পূর্বাঞ্চলে এসে পৌঁছান। আচ্ছা, মানে একটা বিশাল মাইগ্রেশন। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো ১৯০০ শতকে যখন সেখানে ওয়েলশ খ্রিস্টান মিশনারিরা আসে, তার শত শত বছর আগে থেকেই এই মানুষগুলো এমন কিছু প্রথা মেনে চলতেন যার সাথে প্রাচীন ইহুদি ধর্মের অবিশ্বাস্য রকমের মিল রয়েছে। এই মিলগুলো সত্যি চমকে দেওয়ার মতো। সোর্সগুলো ঘাটলে দেখা যায় তারা অষ্টম দিনে নবজাতকের সুন্নত বা খাতনা করতেন। হ্যাঁ, একদমই হুবহু। তারপর শনিবারকে বিশ্রামের দিন হিসেবে পালন করা। এমনকি কেউ যদি ভুল করে কাউকে খুন করে ফেলে, তাকে আশ্রয় দেওয়ার জন্য আশ্রয় নগরী তৈরি করার নিয়মও তাদের মধ্যে ছিল। শুধু তাই নয়, পশু বলির সময় পশুর কোনো হাড় না ভাঙার যে কঠোর নিয়ম তারা মানতেন, সেটা কিন্তু ইহুদিদের পাস ওভার বা নিস্তার পর্বের নিয়মের সাথে একদম মিলে যায়। আচ্ছা, আর প্রথাগুলোর পাশাপাশি তাদের একটা ঐতিহ্যবাহী গান আছে, তাই না? হ্যাঁ, এই দাবির সবচেয়ে শক্তিশালী ভিত্তি সম্ভবত এটাই। তাদের একটা ফসল তোলার উৎসবের গান আছে, নাম সিকপুইহালা। সিকপুইহালা। ঠিক। এই গানে লোহিত সাগর পার হওয়ার কথা বলা আছে, শত্রুদের তাড়া খাওয়ার কথা আছে। এমনকি দিনের বেলায় মেঘের স্তম্ভ আর রাতের বেলা আগুনের স্তম্ভ পথ দেখাচ্ছে, এমন কথাও অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা শুনলে তো মনে হয় যেন বাইবেলের এক্সোডাস বা যাত্রা পুস্তকের গল্প শোনানো হচ্ছে। একেবারে। কিন্তু এখানে একটা ব্যাপার মাথায় আসে, মানে এটা অ্যানালজি দেওয়া যেতে পারে। এটা অনেকটা ২৭০০ বছর ধরে চলা একটা বিশাল টেলিফোন গেমের মতো। হ্যাঁ, ভালো তুলনা। এত দীর্ঘ সময় আর এতগুলো আলাদা সংস্কৃতি পার হওয়ার পরও ওই গানের মতো কিছু সিগন্যাল অবিকৃত রয়ে গেছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তো ওঠেই। কি প্রশ্ন? এই যে প্রথাগুলো, এগুলো যে নিছক কাকতালীয় নয়, তা কিভাবে নিশ্চিত হওয়া সম্ভব? মানে এমনও তো হতে পারে যে মিশনারিরা আসার পর তাদের কাছ থেকে বাইবেলের গল্প শুনে প্রভাবিত হয়ে স্থানীয়রা এগুলো নিজেদের বলে ধরে নিয়েছে। নৃতাত্ত্বিকদের কাছে এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। আর এর উত্তর খুঁজতে হলে ওই মিশনারি কার্যক্রমের সময়টার দিকে তাকাতে হবে। আচ্ছা, কি হয়েছিল তখন? ওয়েলশ মিশনারিরা যখন ওই অঞ্চলে খ্রিস্টধর্ম প্রচার শুরু করে, তারা কিন্তু স্থানীয়দের পুরনো প্রথাগুলোকে কুসংস্কার বলে বাতিল করার চেষ্টা করেছিল। মানে তারা চাইছিল লোকাল প্রথাগুলো বন্ধ হয়ে যাক। হ্যাঁ, কিন্তু যখন বাইবেল স্থানীয় মিজো বা কুকি ভাষায় অনুবাদ হলো, তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। কি রকম? স্থানীয় মানুষজন বাইবেলের পুরনো নিয়ম, মানে ওল্ড টেস্টামেন্টের গল্পগুলো পড়ে অবাক হয়ে গেল। তারা দেখল, আরে এই গল্পগুলোর সাথে তো তাদের নিজেদের নিষিদ্ধ হওয়া পুরনো প্রথাগুলোর সরাসরি মিল রয়েছে। ও আচ্ছা, তার মানে মিশনারিদের কাছ থেকে তারা নতুন করে কিছু শিখছিল না। একদমই না, বরং খ্রিস্টধর্ম প্রচারের ফলেই পরোক্ষভাবে তাদের মধ্যে প্রাচীন ইসরায়েলি পরিচয়ের পুনর্জাগরণ ঘটেছিল। এটা একটা যুগান্তকারী ব্যাপার। মিশনারিরা এসেছিল একটা নতুন ধর্ম দিতে, কিন্তু অনুবাদের মাধ্যমে তারা আসলে স্থানীয়দের হাতে তাদের প্রাচীন হারানো আত্মপরিচয়ের দলিলটাই তুলে দিয়েছিল। ঠিক বলেছেন। আর তারা শুধু এই মিলগুলো বুঝেই থেমে থাকেনি, প্রাতিষ্ঠানিকভাবে ইহুদি ধর্মের দিকেও অগ্রসর হতে শুরু করে। ১৯৫১ সালের একটা ঘটনার কথা সোর্সগুলোতে বারবার আসে। হ্যাঁ, চাল্লিয়ান থাঙ্গা বা চাল্লা নামের একজন নেতার কথা। হ্যাঁ, তার নাকি একটা অদ্ভুত দর্শন বা ভিশন হয়েছিল। তিনি স্বপ্নে দেখেন যে তাদের প্রাচীন মাতৃভূমি হল ইসরায়েল। এরপর তো ১৯৭৪ সালে আরেকটা বড় ঘটনা ঘটে। ঠিক ঠাংখুলুন ড্যানিয়েল লুংডিম নামের একজন চিন্তাবিদ একটা বই লেখেন। বইটার নাম ইসরায়েল আইহুয়েভ, মানে আমরা ইসরায়েল। এই বইটা সম্প্রদায়টাকে আরও সুসংগঠিত করে তোলে। তারপর ইসরায়েলি রাব্বি এলিয়াহু আবিচাইল আর তার আমিশাব সংগঠন সেখানে পৌঁছায়। তিনি তাদের নাম দেন বনেই মেনাসে। আর পরে মাইকেল ফ্রয়েন্ড এবং তার সংগঠন শোভে ইসরায়েল তাদের ইসরায়েলে আনার বড় উদ্যোগটা নেয়। ধর্মীয় দিক থেকে তো সবকিছু এগোচ্ছিল,
কিন্তু আধুনিক যুগে এসে যখন পরিচয় প্রশ্ন ওঠে তখন বিজ্ঞান তো আর চুপ করে থাকতে পারে না। একদমই না। তখন শুরু হলো ডিএনএ পরীক্ষার সেই জটিল ধন্দ। হ্যাঁ, 2003 আর 2004 সালে বনে মেনাসে পুরুষদের ওয়াই ডিএনএ টেস্ট করা হয়, আর সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো জিনগত প্রমাণ পাওয়াই যায়নি। না, বরং পূর্ব আর দক্ষিণ পূর্ব এশিয়ার ছাপ স্পষ্ট দেখা গিয়েছিল। কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। 2005 সালে যখন নারীদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ টেস্ট হলো তখন আবার মধ্যপ্রাচ্যের কিছু যোগসূত্র পাওয়া গেল। হ্যাঁ, আর এখানেই আসল চমক। মানে এই যে দুই রকম রেজাল্ট, এর পেছনের কারণটা কি আসলে? পুরুষদের ডিএনএতে প্রমাণ নেই কিন্তু নারীদেরটাতে আছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? এটা বুঝতে হলে দীর্ঘ মাইগ্রেশনের প্যাটার্ন বুঝতে হবে। যখন একটা জনগোষ্ঠী শত শত বছর ধরে সিল্ক রোড বা এশিয়ার বিভিন্ন প্রান্তর পেরিয়ে মাইগ্রেট করে, তখন ইন্টারম্যারেজ বা আন্তঃবিবাহ খুব সাধারণ একটা ব্যাপার। আচ্ছা। গবেষকদের ধারণা, এই দীর্ঘ যাত্রাপথে হয়তো প্রাচীন ইসরায়েলি পুরুষেরা স্থানীয় পূর্ব এশীয় নারীদের বিয়ে করেছিল, অথবা মূল জনগোষ্ঠীর নারীরা নিজেদের জিনগত বৈশিষ্ট্য ধরে রাখতে পেরেছিল, কিন্তু বাইরের পুরুষদের এই সম্প্রদায়ে ঢুকিয়ে নেওয়া হয়েছিল। মানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তো মায়ের দিক থেকে অপরিবর্তিত অবস্থায় প্রজন্মের পর প্রজন্ম যায়। হ্যাঁ, ঠিক তাই। আর এভাবেই দীর্ঘস্থায়ী জিনগত মার্কারটা টিকেছিল। তবে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ। তারা কি বলছে? তাদের জোরালো দাবি হল, এই প্রথাগুলো মূলত ওই অঞ্চলের নিজস্ব আদিবাসী প্রথা। এর সাথে মধ্যপ্রাচ্যের কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক যোগসূত্র নেই। আচ্ছা, এই জায়গাটিতে তো একটা বড় প্রশ্ন তোলা যায়। যদি ডিএনএ টেস্টে সুনির্দিষ্ট আর পূর্ণাঙ্গ প্রমাণ না মেলে আর স্থানীয় বিশ্ববিদ্যালয় একে পুরোপুরি আদিবাসী প্রথা বলে, তবে কি এটা একটা নতুন আত্মপরিচয় তৈরির চেষ্টা নয়? মানে আপনি বলছেন যে এটা হয়তো জোর করে মেলানোর চেষ্টা? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম ভাবা যায়। ধরা যাক, রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা চাবি ঘটনাক্রমে একটা পুরনো দরজার তালায় লেগে গেল, আর আমরা ধরে নিলাম যে ওই পুরো বাড়িটার মালিকানাই আমাদের। এই দাবি কি ঐতিহাসিকভাবে খুব একটা লজিক্যাল মনে হয়? এই চাবি আর তালার উদাহরণটা যদি একটু গভীরে বিশ্লেষণ হয়নি, তাহলে দেখব তালাটা কিন্তু এত সহজে খোলেনি। আচ্ছা। কারণ বাড়িটির বর্তমান মালিকরা, মানে ইসরায়েলি র্যাবেনেট, কেবল একটা কাকতালীয় মিলের উপর ভিত্তি করে কাউকে বাড়ির দলিল বুঝিয়ে দেয়নি। তাহলে কিসের ভিত্তিতে দিল? পরিচয়ের এই সংঘাতটা আসলে অনেক গভীর। ইহুদি ধর্মের স্বীকৃতি কেবল জিন তত্ত্ব বা ডিএনএর উপর নির্ভর করে না। 2005 সালে ইসরায়েলের প্রধান রব্বি শ্লোমো আমার যখন তাদের ইসরায়েলের বংশধর হিসেবে স্বীকৃতি দিলেন, হ্যাঁ, সেই স্বীকৃতিটা তো খুব বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। একদম। তিনি আসলে বিজ্ঞানের ওই অস্পষ্টতাকে পাশ কাটিয়ে তাদের ভক্তি, বিশ্বাস আর হাজার বছর ধরে একটা পরিচয়কে আঁকড়ে ধরে রাখার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিলেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি ওই চাবি দিয়ে সহজে দরজা খোলার সুযোগ দিয়েছিলেন। না, একেবারেই না। তিনি একটা কঠিন শর্ত জুড়ে দিয়েছিলেন। তাদের আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হতে হবে। হ্যাঁ, ইহুদি ধর্মের সমস্ত নিয়ম মেনে মিকভে বা আচারগত স্নানের মাধ্যমে নিজেদের নতুন করে প্রমাণ করতে হবে। কিন্তু ধর্মীয় স্বীকৃতি পাওয়া মানেই যে বর্ডার পার হওয়া সহজ হয়ে যাবে তা তো নয়। সোর্সগুলো থেকে এটা খুব স্পষ্ট যে রাব্বির ওই স্বীকৃতির পর তাদের ইসরায়েলে ফেরার পথটা আরও বেশি জটিল হয়ে ওঠে। হ্যাঁ, কারণ সেখানে রাজনীতির প্রবেশ ঘটে। ঠিক। 2003 সালে ইসরায়েলের শিনোই পার্টির মন্ত্রী আব্রাহাম পোরাজ বনেই মেনাসেদের অভিবাসন প্রক্রিয়া পুরো স্থগিত করে দিয়েছিলেন। এর পেছনে তো নিখাত রাজনীতি ছিল। হ্যাঁ, মন্ত্রী পরাজ আর অন্য রাজনীতিবিদেরা ভয় পাচ্ছিলেন যে এই মানুষদের হয়তো গাজা বা পশ্চিম তীরের মতো বিতর্কিত অঞ্চলগুলোতে বসতি স্থাপনের জন্য ডানপন্থী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধু ইসরায়েলের ভেতরেই নয়, এই ভূরাজনৈতিক আপত্তি খোদ ভারতেও বেশ তীব্র আকার ধারণ করেছিল। ভারতে ঠিক কী নিয়ে আপত্তি ছিল? পিসি বিয়াক্সিয়ামার মতো কিছু লেখক আর গবেষক প্রশ্ন তুলতে শুরু করেন। আমরা জানি ভারতের উত্তর পূর্বাঞ্চল এমনিতেই রাজনৈতিকভাবে ভীষণ স্পর্শকাতর একটা জায়গা। হ্যাঁ, সেখানে প্রায় নানা রকম উত্তেজনা থাকে। তো আঙ্গু, মানে ওই অঞ্চলে গণহারে ধর্মান্তর হওয়া আর অন্য একটা দেশের প্রতি আনুগত্য প্রকাশ করাটাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি হিসেবে দেখা হচ্ছিল। অনেকে তো আশঙ্কা করেছিল যে এটা বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিতে পারে। একদম। ভারতের ভয় ছিল নিজেদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে, আর ইসরায়েলের একাংশের ভয় ছিল আন্তর্জাতিক সীমানা বিতর্ক নিয়ে। এটা একটা অদ্ভুত আর করুণ চিত্র তৈরি করে। মানে এই মানুষগুলো আক্ষরিক অর্থেই দুই দেশের ভূ রাজনীতির জাতাকলে পিষ্ট হয়েছে। এটাকে বলা যেতে পারে ডাবল মার্জিনালাইজেশন বা দ্বৈত প্রান্তিকীকরণ। ঠিক। একদিকে ভারতে তারা বৃহত্তর কুকি সম্প্রদায়ের অংশ হিসেবে প্রান্তিক, অন্যদিকে ইসরায়েলেও তাদের বিতর্কিত সীমান্তে বসতি স্থাপনের রাজনীতিতে জড়ানো হচ্ছে। এমন একটা দ্বিমুখী চাপের মধ্যে একটা ক্ষুদ্র সম্প্রদায় কিভাবে টিকবে? এই প্রশ্নের সবচেয়ে মর্মান্তিক উত্তরটা আমরা পাই 2023 সালের মে মাসে ঘটে যাওয়া মণিপুরের জাতিগত সংঘাতের পর। মণিপুরের ওই দাঙ্গা তো পুরো সমীকরণটাই বদলে দেয়। হ্যাঁ, মেইতেই আর কুকি সম্প্রদায়ের মধ্যে যে ভয়াবহ জাতিগত দাঙ্গা শুরু হয়, তাতে বনেই মেমাসেরা জাতিগতভাবে কুকি সম্প্রদায়ের অংশ হওয়ায় কোল্যাটারাল ড্যামেজ বা আনুষঙ্গিক ক্ষতির শিকার হয়। জেএনএস আর হিন্দুস্তান টাইমসের রিপোর্টসগুলো দেখলে শিওরে উঠতে হয়। তাদের শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু বাসস্থান নয়, তাদের উপাসনালয় বা সিনাগগুলোও পুড়িয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। এমনকি 2024 সালের জানুয়ারিতে একটা রকেট হামলায় তাদের 7 জন সদস্য নিহতও হন। যারা কয়েক শতাব্দী ধরে ওই অঞ্চলে ছিল তারা রাতারাতি চরম নিরাপত্তাহীনতায় পড়ে যায়। আর এই মর্মান্তিক ঘটনাগুলোই কিন্তু দীর্ঘদিন ধরে আটকে থাকা ওই আমলাতান্ত্রিক জটিলতাকে এক ধাক্কায় ভেঙে দেয়। মানে ইসরায়েল সরকারের পলিসি চেঞ্জ হয়। হ্যাঁ, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় মণিপুরের এই ট্র্যাজেডি ইসরায়েল সরকারকে একটা পরিষ্কার বার্তা দিয়েছিল যে অভিবাসন এতদিন শুধু ধর্মীয় বা রাজনৈতিক বিতর্কের মধ্যে ছিল, সেটা হঠাৎ করেই একটা মানবিক জরুরত বা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে পরিণত হয়। দুই দেশই বুঝতে পারে যে এদের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে।
ঠিক, আর এই অস্তিত্ব রক্ষার সংকট থেকেই জন্ম নেয় অপারেশন উইংস অফ ডন। দীর্ঘ সংগ্রাম, ডিএনএ বিতর্ক আর এই মর্মান্তিক সহিংসতার পর অবশেষে 2026 সালের এপ্রিলে এসে তাদের স্বপ্নটা বাস্তবে রূপ নেয়। এই অপারেশনটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার। হ্যাঁ, 2025 সালের নভেম্বরে ইসরায়েল সরকার একটা বিশাল পরিকল্পনা অনুমোদন করে। লক্ষ্য হল ভারতে থাকা বাকি প্রায় 5,800 বানাইমেনা শেখকে 2030 সালের মধ্যে পুরোপুরি ইসরায়েলে নিয়ে যাওয়া। বিশাল একটা প্রজেক্ট। একদম। এর জন্য প্রায় 90 মিলিয়ন শেকেল বা $27 মিলিয়ন বাজেট বরাদ্দ করা হয়। আর এই টাকা শুধু বিমান ভাড়ার জন্য নয়। আর কি ছিল এর মধ্যে? ধর্মান্তরকরণের আনুষ্ঠানিক ক্লাস, হিব্রু ভাষা শেখার জন্য উলপান বা ভাষা শিক্ষা কেন্দ্র, আর তাদের বাসস্থানের ব্যবস্থা করা। মানে একটা মানুষকে পুরোপুরি ভিন্ন সংস্কৃতি থেকে এনে আধুনিক ইসরায়েলি সমাজে একীভূত করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আর এই সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই তো 2026 সালের এপ্রিলে 240 জন অভিবাসীর প্রথম দলটা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে। হ্যাঁ। দৃশ্যপটটা একবার চিন্তা করে দেখুন। মণিপুরে নিজেদের বাড়িঘর হারিয়ে নিঃস্ব হওয়া মানুষগুলো, যারা কয়েক মাস আগেও ত্রাণ শিবিরে ভবিষ্যৎ নিয়ে চরম অন্ধকারে ছিল, তারা যখন ইসরায়েলে পৌঁছে লাল গালিচায় হাঁটছে, তখন সেটা তো শুধু ভৌগোলিক স্থানান্তর থাকে না। ঠিক, ইসরায়েলের আলিয়া এবং ইন্টিগ্রেশন মন্ত্রী ওফির সোফা নিজে সেখানে উপস্থিত থেকে তাদের স্বাগত জানিয়েছেন। তবে এই পুনর্বাসনের বিষয়টা নিয়েও কিন্তু ভূরাজনৈতিক আলোচনা শেষ হয়নি। কেন? নতুন কোনো সমস্যা? সমস্যা ঠিক নয়, তবে এই নতুন অভিবাসীদের মূলত উত্তর ইসরায়েলের নোফা গালিল আর গাজার খুব কাছের সদেরত শহরের মতো জায়গায় পুনর্বাসিত করা হচ্ছে। আচ্ছা, সোদেরত শহর তো গাজার একেবারেই সন্নিকটে। হ্যাঁ, আর এলাকাটা অত্যন্ত সংবেদনশীল। মানে একদিকে তারা মণিপুরের সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে এসেছে, অন্যদিকে তাদের এমন একটা জায়গায় বসতি গড়তে হচ্ছে যেটা নিজেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সেই ডাবল মার্জিনালাইজেশনের বিষয়টা আবার সামনে চলে আসছে। তবে এই মানুষগুলোর কাছে হয়তো 2700 বছরের নির্বাসন শেষে একটা স্থায়ী পরিচয়ের স্বীকৃতি পাওয়াটাই সব ভয়ের চেয়ে বড়। একদমই। এই পুরো ঘটনাটা আসলে বাড়ি বা স্বদেশের সংজ্ঞা নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা অবিশ্বাস্য একটা যাত্রার প্রতিটি পর্যায়ে দেখলাম। হ্যাঁ, 2700 বছরের পুরনো একটা লোককথা আর সিকপুই হেলা গানের মতো কিছু স্মৃতি থেকে শুরু করে আধুনিক ডিএনএ পরীক্ষার বিতর্ক, তারপর দুই দেশের ভূ রাজনৈতিক সংঘাত, আর সবশেষে এই 2026 সালের ঐতিহাসিক এয়ারলিফটের মাধ্যমে একটা সম্প্রদায়ের পুনর্জন্ম। সত্যিই বিস্ময়কর। এই আলোচনা আমাদের একটা বিষয়ের মুখোমুখি দাঁড় করায়, একটা পরিচয় আর শিকড়ের প্রতি মানুষের টান কতটা আদিম হতে পারে। ইতিহাস, বিজ্ঞান, বিশ্বাস আর রাজনীতির মেলবন্ধন কিভাবে হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণ করে, বুনেই মেনাসাদের এই যাত্রা তারই জীবন্ত প্রমাণ। একদম। এই দীর্ঘ যাত্রার প্রতিটি মোড় আমাদের দেখিয়ে দেয় যে মানুষের বিশ্বাস কিভাবে বাস্তবতাকে রূপ দেয়। তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যাওয়া প্রয়োজন। বেশ। আমরা দেখলাম 2700 বছর আগের একটা বিশ্বাস আক্ষরিক অর্থে হাজার হাজার মানুষকে পাহাড়, জঙ্গল আর জাতিগত দাঙ্গার আগুন পেরিয়ে অন্য একটা মহাদেশে নতুন জীবন শুরু করার অনুপ্রেরণা জুগিয়েছে। হ্যাঁ। তবে একটু ভেবে দেখলে কেমন হয়, আমাদের চারপাশের এমন আর কোন কোন প্রাচীন মিথ বা কিংবদন্তি রয়েছে যা হয়তো আমাদের সম্পূর্ণ অজান্তেই একেবারে নীরবে আজকের এই আধুনিক বৈশ্বিক বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে? খুব গভীর একটা প্রশ্ন। সেই যে শুরুতে অদৃশ্য ম্যাপের কথা বলেছিলাম, হয়তো প্রতিটি মানুষই কোনো না কোনো অদৃশ্য ম্যাপ মেনেই অবচেতনভাবে নিজেদের গন্তব্য খুঁজছে। হ্যাঁ, আর এই ধরনের অদৃশ্য শক্তিগুলোই মানব ইতিহাসকে সামনের দিকে চালিত করে। ঠিক। এই গভীর প্রশ্নের সাথেই আজকের এই তথ্যানুসন্ধান আমরা এখানেই শেষ করছি। তথ্য আর বিশ্লেষণের এই দীর্ঘ সফরে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।